হ্যালো ফ্রেন্ড, আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি দুর্দান্ত সিনেমা যার নাম জেন্টল উইমেন। এই সিনেমা দেখার পর নিঃসন্দেহে আপনাদেরও চিন্তা ভাবনা বদলে যাবে। এটা এমন একটা মেয়ের গল্প যার বিয়ের পর তার জীবন খুব সুন্দরভাবে চলছিল, স্বামীও তাকে ভীষণ ভালোবাসতো, কিন্তু একদিন এমন এক কাণ্ড ঘটে যা তার পুরো জীবনটাই পাল্টে দেয়। আর যখন এই টুইস্টটা সামনে আসবে তখন আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে আর বেশি কিছু না বলে চলুন দ্রুত এক্সপ্লেন শুরু করি। মুভি শুরু হয় পুণ্যিকে দেখিয়ে, যে একজন গৃহবধূ। তার স্বামী অরবিন্দ এলআইসি অফিসে কাজ করে। তাদের বিয়ে হয়েছে মাত্র 3 মাস, কিন্তু তাদের মধ্যে ছিল গভীর ভালোবাসা। অরবিন্দ সবসময় তার খেয়াল রাখতো, তাকে বাইরে ঘুরতে নিয়ে যেত, তার ছোটখাটো আনন্দগুলোর দিকেও নজর দিত। পুণ্যও নিজের সংসার আর অরবিন্দ দুজনকে সামলে খুব খুশি ছিল। একদিন অরবিন্দ অফিসে চলে যায় আর পুণ্যি সোসাইটির মহিলাদের সঙ্গে গল্প করতে যায়, যেখানে কিছু মহিলা তাকে পরামর্শ দেয় যে বাচ্চার জন্য তাড়াহুড়ো করো না, আগে বিবাহিত জীবনটা উপভোগ করো। আবার কিছু মহিলা বলে যে তাড়াতাড়ি বাচ্চা নেওয়াই ভালো। পুণ্যি সবার কথা মন দিয়ে শুনছিল। ঠিক তখনই হঠাৎ করে মনে পড়ে যায় অরবিন্দর ওটার সময় হয়ে এসেছে, তাই সে অরবিন্দের জন্য কফি বানাতে বেরিয়ে যায়। তখন এক মহিলা মজা করে বলে যে তার অরবিন্দকে এত মাথায় চাপিয়ে রাখা উচিত নয়, ও নিজেও তো কফি বানাতে পারে। এই কথায় পুণ্যি হেসে বলে অরবিন্দ তো গ্যাসই অন করতে জানে না, তাই সব কাজ আমিই করি। এবার যখন সে নিজের বাড়ির দরজা খোলে তখন সামনে দাঁড়িয়ে থাকে ন্যান্সি নামের এক মেয়ে। এটা থেকে পুণ্যি একটু চমকে যায়। ন্যান্সি জানায় যে সে তাদের পাশের বাড়িতে থাকে এবং বিয়েতে আসতে পারেনি কারণ তার বাবার হার্ট অ্যাটাক হয়েছিল। ঠিক তখনই অরবিন্দ ন্যান্সির জন্য চা নিয়ে আসে। এটা থেকে পুণ্যি তো অবাক হয়ে যায়, কারণ অরবিন্দ তো নিজেই বলেছিল যে সে গ্যাস অন করতেও জানে না। আর এখান থেকে প্রথমবার পুণ্যি তার স্বামীর ব্যাপারে একটু অদ্ভুত কিছু মনে হয়। ন্যান্সি জানায় যে তাদের বাড়ি গত 3 মাস ধরে বন্ধ ছিল আর এখন সেটা পরিষ্কার করতে হবে। তখন অরবিন্দ বলে ওঠে যে পুণ্যি তোমাকে সাহায্য করে দেবে, কিন্তু ন্যান্সি জানায় সে ইতিমধ্যে কাজের লোককে ডেকে নিয়েছে। তাদের কথাবার্তার সময় ন্যান্সি পুণ্যিকে বলে অরবিন্দ তো তোমার রান্নার খুব প্রশংসা করছিল। এটা শুনে অরবিন্দ সঙ্গে সঙ্গে ন্যান্সিকে ডিনারের জন্য আমন্ত্রণ জানায়। ন্যান্সি না করে দেয়। তখন সে বলে টিফিন পাঠিয়ে দেবে, কিন্তু ন্যান্সি তাতেও রাজি হয় না এবং চলে যেতে যায়। যেতে যেতে অরবিন্দ ন্যান্সিকে জড়িয়ে ধরে আর বাইরে পর্যন্ত পৌঁছে দেয়। এসব কিছু দেখে পুণ্যির ভীষণ জ্বলন হয়। পরের দিন প্রতিদিনের মতো অরবিন্দ অফিসে চলে যায়। বাড়িতে পুণ্যির শাশুড়ির ফোন আসে। শাশুড়ি রাগ করে জিজ্ঞাসা করে কেন সে নিজে থেকে ফোন করে না, আমাকে সবসময় ফোন করতে হবে। পুণ্যি জানায় যে তার মোবাইলে রিচার্জ নেই, কারণ অরবিন্দ এখনো রিচার্জ করায়নি। এই কথা শুনে শাশুড়ি বলে ওঠেন অরবিন্দের ভরসায় থেকো না, সে বাইরে কাজকর্মে জড়িয়ে গিয়ে সংসারের দায়িত্বই ভুলে যায়। এখানে আমরা জানতে পারি যে শাশুড়ি তার গর্ভবতী মেয়ের বাড়িতে আছে। রাতে যখন অরবিন্দ বাড়ি ফেরে তখন পুণ্যি তাকে বলে যে তার কাজিন দীপা এখানে আসতে চায়, কারণ তার ইন্টারভিউ আছে। অরবিন্দ সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর অরবিন্দ জানায় যে তাকে 3-4 দিনের জন্য অফিসের কাজে বাইরের শহরে যেতে হবে। পরের দিন তার কাজিন দীপা সেখানে আসে। অরবিন্দ দীপাকে দেখা মাত্রই তার চোখের দৃষ্টি কিছুটা অদ্ভুত হয়ে যায়। তারপর সে পুণ্যিকে বলে যে তুমি মন্দিরে যাবে না, চলো আমি পৌঁছে দিই। কিন্তু মাঝপথে গাড়ি থামিয়ে বলে যে তার মোবাইল তো বাড়িতেই রয়ে গেছে। পুণ্যিকে অরবিন্দ বলে যে সে যেন অটো নিয়ে মন্দিরে চলে যায় আর সে বাড়ি থেকে মোবাইল নিয়ে তারপর সরাসরি এয়ারপোর্ট চলে যাবে। পুণ্যিও রাজি হয়ে মন্দিরে চলে যায়। এবার অরবিন্দ বাড়ি ফিরে মোবাইল খুঁজতে থাকে। সে দীপাকে বলে যে তার ফোন একবার কল করতে। কল করার পর সে মোবাইল পেয়েও যায়। তখন অরবিন্দ বলে যে তার ভালো লাগছে না, একটু গরম জল করে দিতে। দীপা যখনই গরম জল তৈরি করতে শুরু করে অরবিন্দ তার দিকে কামনা ভরা চোখে তাকিয়ে থাকে। তার কাছে আসার চেষ্টা করে। ভয় পেয়ে দীপা হাত থেকে জল ফেলে দেয়। গরম জল থেকে বাঁচতে অরবিন্দ হঠাৎ পেছনে সরে যায় এবং পা স্লিপ করে আর তার মাথায় চোট লাগে, যার কারণে সে অচেতন হয়ে যায়। এটা দেখে দীপা ভয় পেয়ে যায়, কারণ তার মনে হয় অরবিন্দ মারা গেছে। ঠিক তখনই আমরা দেখি পুণ্যি বাড়ি ফিরে আসে। সে অরবিন্দকে মেঝেতে পড়ে থাকতে দেখে ভয় পেয়ে যায়। পুণ্যি অরবিন্দকে খুব ভালোবাসতো, তাই ভীষণ কাঁদতে শুরু করে। এমন সময় অরবিন্দের মোবাইলে বারবার কল আসতে থাকে। প্রথমে পুণ্যি কল রিসিভ করে না, কিন্তু বারবার আসতে দেখে শেষে রিসিভ করে। কলের ওপারে ছিল এক মেয়ে, তার নাম অ্যানা। সে বলে ওঠে বেবি তুমি কোথায়, আমরা গোয়া যাওয়ার জন্য লেট হয়ে যাচ্ছি, আর হ্যাঁ প্যাড নিতে ভুলবে না, আমার পিরিয়ড শুরু হয়ে গেছে। এরপর আর কি পুণ্যি অরবিন্দের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মোবাইলের লক খুলে ফেলে। ফোনের ভেতর সে অ্যানা আর অরবিন্দর অশ্লীল ভিডিও দেখতে পায়। সেই ভিডিওগুলো দেখে পুণ্যির তো হুঁশি উড়ে যায়। এরপর ফোনে আর যা কিছু দেখে তাতে করে সে ভেতরে ভেতরে সম্পূর্ণ ভেঙে পড়ে। এতদিন সে ভেবেছিল অরবিন্দ তাকে ভীষণ ভালোবাসে, কিন্তু সত্যিটা সামনে আসতে তার পুরো দুনিয়া ভেঙে চুরমার হয়ে যায়। ঠিক তখনই অরবিন্দর জ্ঞান ফিরতে শুরু করে, কিন্তু রাগে ফুঁসতে থাকা পুণ্যি পাশে পড়ে থাকা ছুরি দিয়ে অরবিন্দের গলা কেটে দেয়। দেওয়াল আর পুণ্যি রক্তে লাল হয়ে যায়। এমন সময় হঠাৎ ডোরবেল বাজে। ভয় পেয়ে পুণ্যি তাড়াতাড়ি নিজেকে সামলায় আর দরজা খোলে। বাইরে দাঁড়িয়ে ছিল ওয়াচম্যান। সে বলে ম্যাডাম অরবিন্দ স্যারের গাড়ি তো মাঝ রাস্তায় দাঁড় করানো আছে। পুণ্যি নিচে গিয়ে গাড়িটা পার্ক করে দেয়। ফিরে এসে সে অরবিন্দ দেহটাকে ফ্রিজে লুকিয়ে রাখে। তারপর দীপাকে সঙ্গে নিয়ে বাড়িটা পরিষ্কার করে। এরপর জুসকে হাউমাউ করে কেঁদে ফেলে। আর তার বিশ্বাসই হচ্ছিল না যে তার জীবনে এমন ভাবে পাল্টে যাবে। দীপা বলে আমাদের পুলিশকে গিয়ে সব সত্যিটা বলে দেওয়া উচিত, কিন্তু পুণ্যি রাজি হয় না। সে বলে পুলিশ সবসময় মেয়েদের কি দোষ দেয়, বলবে যে দীপাই অরবিন্দকে ফাঁসিয়েছে কারণ আমি আমার স্বামীকে খুশি রাখতে পারিনি। আর অরবিন্দ
অরবিন্দের মতো বিশ্বাসঘাতকের জন্য আমি আমার জীবনটা কোটে নষ্ট করতে চাই না। আর দীপা, তুমি তোমার কাজের দিকে মন দাও। তোমার বাবা আগে বলেছিল আমাদের বাড়ির মেয়েরা কোনো চাকরি করে না, কিন্তু যখনই টাকার দরকার হলো তখনই তোমাকে পাঠিয়ে দিল। এটাই হচ্ছে দুনিয়া। পুণ্যি দীপাকে বলে ইন্টারভিউ শেষ হলে গ্রামে ফিরে যেও, আর এখানে যা কিছু হয়েছে সেই সম্পর্কে কাউকে কিছু বলবে না। কিছুক্ষণ পর ন্যান্সি তাদের বাড়িতে আসে আর অরবিন্দের খোঁজ করে। পুণ্যি জানায় যে সে অফিসের কাজে 3-4 দিনের জন্য বাইরে গেছে। এটা শুনে ন্যান্সি চলে যায়। এরপর পুণ্যি দীপাকে ইন্টারভিউ এর জন্য অফিসে নিয়ে যায় আর দীপার সিলেকশনও হয়ে যায়। এরপর পুণ্যি তাকে গ্রামে যেতে বলে। দীপা চলে যায় আর পুণ্যি একা বাড়ি ফিরে আসে। এইভাবে 2 দিন কেটে যায়। হঠাৎ পুণ্যির শাশুড়ির ফোন আসে। শাশুড়ি জিজ্ঞাসা করে অরবিন্দ কোথায়। পুণ্যি বলে অরবিন্দ অফিসের কাজে বাইরে গেছে এবং সে স্পষ্ট বলে দিয়েছে যেন তাকে ফোন করে বিরক্ত না করা হয়। ঠিক তখনই হঠাৎ ডোরবেল বাজে। পুণ্যি দরজা খুলতেই তাকে সামনে দাঁড়িয়ে অ্যানা তখন মিথ্যে বলে যে সে অরবিন্দর ক্লায়েন্ট, সে ইন্স্যুরেন্স পলিসি নিয়েছে আর সেই কাজে সে দেখা করতে এসেছে। কিন্তু পুণ্যি বলে দেয় অরবিন্দ এখানে নেই, সে 3-4 দিন ধরে বাইরে গেছে এবং তখন থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। এটা শুনে অ্যানা চমকে যায়। ঠিক তখনই পুণ্যি তাকে জল খেতে দেয়, কিন্তু সেই মগে ছিল অরবিন্দ আর পুণ্যির ছবি। এটা দেখে অ্যানা কিছুটা অস্বস্তি বোধ করে এবং সেখান থেকে চলে যায়। বাইরে বেরিয়ে অ্যানা অরবিন্দর এক বন্ধুর সঙ্গে দেখা করে। সেই বন্ধু বলে সেও জানে না অরবিন্দ কোথায় আছে। আসলে তার নিজেরও অ্যানা আর অরবিন্দর সঙ্গে বাইরে যাওয়ার কথা ছিল। সেই সঙ্গে অ্যানার দিকে তাকিয়ে বলে আমাকে বারবার কল করো না, আমার স্ত্রী সন্দেহ করছে যে তোমার সঙ্গে আমার কিছু চলছে। এটা শুনে অ্যানা চিন্তিত হয়ে পড়ে আর অরবিন্দকে মিস করতে থাকে। আর এখানে আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় অ্যানা আর অরিন্দম একে অপরকে ভীষণ ভালোবাসতো, কিন্তু অরবিন্দের মা চাইতো একবারে সাদাসিধে বউ, তাই তিনি অরবিন্দের বিয়ে পুণ্যির সঙ্গে করিয়ে দেন। আসলে অ্যানা ছিল আধুনিক আর অরবিন্দের বাড়ির লোকজন মনে করত সে তার পরিবারে মানিয়ে নিতে পারবে না। মায়ের জেদের কারণে অরবিন্দ বিয়ে করলেও অ্যানাকে প্রতিশ্রুতি দেয় যে সে খুব শিগগিরই পুণ্যিকে তালাক দিয়ে অ্যানাকে বিয়ে করবে। অ্যানা এই ভেবে খুশি ছিল যে একদিন সে অরবিন্দর স্ত্রী হবে। এখন গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। অ্যানা অরবিন্দর অপেক্ষা করছে। সে ভয় পায় যে কোথাও তার সঙ্গে কিছু হয়ে যায়নি তো, তাই সে পুলিশ স্টেশনে যায় এবং সেখানে অভিযোগ দায়ের করে। অ্যানা বলে আমি অরবিন্দকে 5 লাখ টাকা দিয়েছিলাম, এরপর সে গায়েব হয়ে গেছে, আমি ভয় পাচ্ছি তার সঙ্গে কিছু হয়ে গেছে। পুলিশ জিজ্ঞাসা করে কোনো প্রমাণ আছে কি। অ্যানা বলে না, কিন্তু আমি নিশ্চিত অরবিন্দ আমার টাকা নিয়ে কোনোদিনও পালাবে না। পুলিশ কিছুটা সন্দেহ করে আর অরবিন্দকে নিখোঁজ মনে করে খোঁজা শুরু করে। পুলিশ প্রথমে অরবিন্দর বাড়িতে আসে, সেখানে তারা পুণ্যির সঙ্গে দেখা করে। পুণ্যি স্বাভাবিকভাবেই বলে অরবিন্দ কাজের জন্য বাইরে গিয়েছে, আমি ফোন করেছিলাম কিন্তু তিনি ধরেননি। পুলিশের কাছে সবকিছু স্বাভাবিক মনে হয় কারণ অরবিন্দের স্ত্রী মোটেও আতঙ্কিত বা ভীত দেখাচ্ছিল না। কিন্তু অ্যানা জেদ ধরে যে অরবিন্দকে খুঁজে বের করতে হবে, তাই পুলিশ তার মোবাইল ট্রেস করে। অবাক করার মতো বিষয় হলো লোকেশন অরবিন্দর বাড়ির কাছেই দেখায়, যা দেখে পুলিশ আবারও সেখানে আসে। তখনই তারা জানতে পারে যে পুণ্যি প্রেগনেন্ট, যেটা পুণ্যি সদ্য জানতে পেরেছিল। পুলিশ বলে আমরা অরবিন্দর মোবাইল টেস্ট করছি, লোকেশন এখানেই দেখাচ্ছে। তারা নিচের পার্কিং এ গিয়ে অরবিন্দর গাড়ি থেকে তার মোবাইলটা উদ্ধার করে। এবার পুলিশ পুণ্যিকে কড়াভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে। ঠিক তখনই ন্যান্সি এসে পুলিশকে ধমক দেয়, কিভাবে আপনারা একজন মহিলাকে কোনো লেডি অফিসার ছাড়াই জিজ্ঞাসাবাদ করছেন। এটা শুনে পুলিশ সেখান থেকে বেরিয়ে যায়। এর কিছু সময় পরে অ্যানাকে পুলিশ স্টেশনে ডাকা হয়। অ্যানা তার আইনজীবীকে নিয়ে সেখানে উপস্থিত হয়। এখন পুলিশের হাতে অরবিন্দের মোবাইলও আছে এবং এই সত্যিও প্রকাশ হয়ে গেছে যে তার অ্যানার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। অ্যানাও স্বীকার করে, হ্যাঁ আমার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল, আমি এটা লুকোবো না। কিন্তু আমার পুরো বিশ্বাস অরবিন্দের সঙ্গে নিশ্চয়ই কিছু না কিছু খারাপ ঘটেছে, না হলে সে এভাবে হঠাৎ করে গায়েব হয়ে যেত না। কিন্তু পুলিশ তখন তার কথাই একদমই পাত্তা দিচ্ছিল না। ঠিক তখনই ইন্সপেক্টরদের সিনিয়র অফিসার সেখানে আসে এবং ইন্সপেক্টরকে ধমক দিয়ে বলে তুমি অ্যানার কথায় কান দিচ্ছ না কেন, কে জানে এই কেসে অরবিন্দের স্ত্রী পুণ্যি জড়িত থাকতে পারে। এরপর সে আদেশ দেয় পুণ্যিকে তার সামনে এনে হাজির করার। যখন পুণ্যি সেই সিনিয়র অফিসারের সঙ্গে দেখা করে তিনি জিজ্ঞাসা করেন তোমার কি কখনো সন্দেহ হয়েছিল যে অরবিন্দ তোমাকে ঠকাচ্ছে। পুণ্যি শান্তভাবে উত্তর দেয় না স্যার, আমার পুরো বিশ্বাস অরবিন্দ আমাকে কখনো ঠকাবে না, সে আমাকে খুব ভালোবাসে। হ্যাঁ সে তার কাজে খুব ডুবে থাকে এবং সম্ভবত সেই কারণেই কোথাও বাইরে গেছে। আসলে পুণ্যি এসব বলে যাতে পুলিশ তার উপর সন্দেহ না করে, কারণ যদি সে সত্যি কথা বলে দিত তাহলে পুলিশ ভেবে নিত রাগের মাথায় পুণ্যি অরবিন্দকে খুন করেছে। তাই সে ভদ্র আর নির্দোষ শাস্তে থাকে এবং পুলিশও তাকে ছেড়ে দেয়। এদিকে অ্যানা চার্জে ফাদারের কাছে গিয়ে সবকিছু স্বীকার করে, কিভাবে সে একজন বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল। ফাদার তাকে বোঝান এই সম্পর্ক শেষ করে নতুন করে জীবন শুরু করতে। অ্যানা ফাদারের কথা বোঝে ঠিকই, কিন্তু অরবিন্দকে কিছুতেই ভুলতে পারে না। এদিকে হঠাৎ পুণ্যের তীব্র পেট ব্যথা শুরু হয় এবং তার গর্ভপাত হয়ে যায়। কিছুদিন পরে অ্যানা তাকে দেখতে আসে। কান্না ভেজা চোখে সে বলে হ্যাঁ আমি ভুল করেছি, কিন্তু আমি অরবিন্দকে সত্যিই খুব ভালোবাসি, এখন আমি তোমার জীবন থেকে দূরে চলে যাব।
শুধু এইটুকু বলে দাও অরবিন্দ ঠিক আছে তো? এটা শুনে পুণ্যি কঠিন ভাষায় উত্তর দেয়, যদি অরবিন্দ তোমাকে সত্যিই ভালোবাসতো তবে আমার সঙ্গে বিয়ে করতো না, আর যদি আমাকে ভালোবাসতো তবে তোমার কাছে ফিরে যেত না। তাদের কথাবার্তার মাঝে পুণ্যি জানতে পারে যে অ্যানা প্রেগনেন্ট। এটা শুনে সে সম্পূর্ণ অবাক হয়ে যায়। অ্যানা বাড়ি ফিরে আসে, ঠিক তখনই হঠাৎ সেই সিনিয়র পুলিশ অফিসার তার কাছে এসে উপস্থিত হয়। প্রথমে সে কেস নিয়ে আলোচনা শুরু করে, কিন্তু অল্প সময়ের মধ্যেই তার আসল রূপ প্রকাশ পায়। সে অ্যানার দিকে তাকিয়ে বলে, তুমি এতদিন ধরে একা থাকছো, বিরক্ত লাগে না? চলো আমি তোমার একাকিত্ব দূর করে দিই। এই বলে সে অ্যানার সঙ্গে জোর জবরদস্তি করতে শুরু করে। অ্যানা ভয়ে আতঙ্কে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তখন অফিসার হুমকি দেয়, যদি তুমি অরবিন্দের সঙ্গে থাকতে পারো তবে আমার সঙ্গে কেন নয়? অ্যানা ভীষণভাবে ভয় পেয়ে যায়, কিন্তু অফিসার এখানেও থামে না। সে অ্যানার জামা কাপড় ছিঁড়তে শুরু করে, আর দৃশ্য এখানেই কাট হয়। কিছুক্ষণ পর সেখানে পুণ্য এসে পৌঁছায়। দরজা খোলার সঙ্গে সঙ্গে অ্যানা একটু ভরসা পায়। পুণ্যি বলে, আমি এখানে এসেছি তোমাকে অরবিন্দের সত্যিটা জানানোর জন্য। তোমার এখন নিজের জীবনের দিকে নজর দেওয়া উচিত, কারণ যেই সন্তানের জন্য তুমি অপেক্ষা করছো তার বাবা আর এই দুনিয়ায় নেই। আমি নিজেই তাকে মেরে ফেলেছি। এটা শুনে অ্যানা হতবাক হয়ে যায়। পুণ্যি আরো বলে, অরবিন্দ আমাদের দুজনকেই প্রতারণা করেছে, না তোমাকে সত্যি ভালোবেসেছে না আমায়। আমি তার ফোনে শুধু তোমার অশ্লীল ভিডিও নয়, আরো অনেক মেয়ের অশ্লীল ভিডিও দেখেছি। অ্যানার হৃদয় ভেঙে যায়, তার শরীর খারাপ হতে শুরু করে। পুণ্যি তখন জল আনতে যায়, ঠিক তখনই অ্যানার ফ্রিজ থেকে একটা লাশ নিচে পড়ে যায়, আর সেটা ছিল সেই সিনিয়র পুলিশ অফিসারের লাশ। আসলে তখন অফিসার অ্যানার উপর জোর জবরদস্তি করার চেষ্টা করছিল। তখন আত্মরক্ষার জন্য অ্যানার হাতেই তার খুন হয়ে যায়, আর সে লাশ লুকানোর জন্য সেটিকে ফ্রিজে রেখে দিয়েছিল। এখন পুণ্যি সব সত্যিটা জানতে পেরে যায়। এরপর দুজনে মিলে সেই লাশ গাড়িতে তোলে এবং জঙ্গলে নিয়ে গিয়ে গায়েব করে দেয়। এরপর কিছু মাস কেটে যায়। এরপর একদিন পুণ্যির বাড়িতে এক পুলিশ অফিসার আসে এবং জানায় যে অরবিন্দর কেস মাঝপথেই বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ যিনি এই কেসে তদন্তে ছিলেন সেই সিনিয়র অফিসারের হঠাৎ মৃত্যু হয়েছিল। ঠিক তখনই সেখানে অ্যানা আসে। এবার সে প্রেগনেন্ট। এটা থেকে পুলিশ অফিসার চমকে ওঠে, এটা কিভাবে সম্ভব? অরবিন্দের তো অ্যানার সঙ্গে অ্যাফেয়ার ছিল, তাহলে পুণ্যি আর অ্যানা একসঙ্গে কিভাবে আছে? পুলিশ অফিসার চমকে গিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে। হঠাৎ তার চোখে পড়ে একটি কুকুর হাড় চুবোচ্ছে, আর কাছে গিয়ে দেখতেই কুকুরটি তার হাতে কামড়ে দেয়। এখানেই সত্যিটা সামনে আসে। আসলে পুণ্যি আর অ্যানা মিলে অরবিন্দর লাশ টুকরো টুকরো করে ফেলেছিল, আর সেই টুকরোগুলোকে তারা প্রতিদিন রান্না করে ভাতের সঙ্গে কুকুরদের খাওয়াতো। এই কারণে কারো তাদের উপর সন্দেহ হয়নি, আর এই সাসপেন্সে ভরা টুইস্টের সঙ্গে সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল এই মুভির এক্সপ্লেনেশন। আপনারা কমেন্ট করে জানাবেন পুণ্যি যা করেছে তা সঠিক ছিল নাকি একবারেই ভুল। দেখা যাক এই নিয়ে আপনাদের মতামত কি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও হবে।